আজ শুক্রবার, গোটা দিনে কিছু করার নেই। ঘুম থেকে উঠে বাথরুম থেকে বেরিয়ে খাবার টেবিলে যেতেই করিম এগিয়ে এলো। এখন নাস্তা খাবেন না শুধু চা দেব? ঘড়ির দিকে তাকালো শবনম। দেয়ালে একটা সোনালি রঙের ঘড়িতে এখন সময় সকাল 8টা। অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল সে। একটু লজ্জা হলো। শমিক ভাই নিশ্চয়ই এর মধ্যে চা খেয়ে নিয়েছেন। সে বলল, চা দিলেই হবে। করিম চলে গেল রান্নাঘরের দিকে। চেয়ারে বসলো শবনম। চারধার শান্ত, খুব শান্ত। হঠাৎ তার চোখের সামনে মন কাড়া গ্রামের শান্তি নদী চলে এলো। নদীর ধারে দাঁড়ালে শুধু পানি আর হাওয়ার শব্দ ছাড়া আর কিছুই কানে আসতো না। মিন্টু বাউল কেমন আছেন? ভাই কি তার কথা খুব ভাবছে? আচ্ছা, এখন যদি সে বাস ধরে মনকাড়ায় চলে যায়, তাহলে রাতের মধ্যে নিশ্চয়ই ফিরে আসতে পারবে। হঠাৎ ইচ্ছেটা ফনা তুলে ছোবল মারতে লাগলো তাকে। সে স্থির করল শমিক ভাইকে জানিয়ে এখনই বেরিয়ে পড়বে। চা নিয়ে এলো করিম, সঙ্গে আলাদা প্লেটে বিস্কুট, সঙ্গে একটা ভাঁজ করা কাগজ। বলল, সাহেব দিয়ে গেছেন। অবাক হয়ে কাগজের ভাঁজ খুলল শবনম। 4টে লাইন। শবনম, অকস্মাৎ চলে যেতে হচ্ছে ঢাকার বাইরে। যাওয়ার আমন্ত্রণ দীর্ঘদিনের ছিল, সময় বের করতে পারছিলাম না এতদিন। নিজের বাড়িতে আছো এটা ভেবে নিলে খুশি হব। শমিক ভাই, পুনশ্চ বলে রাখি, কোনো অস্বস্তিকর অবস্থার যদি মুখোমুখি হও, তাহলে চট জলদি সিদ্ধান্ত না নিয়ে আমার জন্য অপেক্ষা করবে। শমিক ভাই। শেষের লাইনটির অর্থ বুঝতে পারল না শবনম। কোন অস্বস্তিকর অবস্থার কথা বলছেন শমিক ভাই? কি হতে পারে? এই প্রায় শূন্য ফ্ল্যাটে তার কাছে করিম ছাড়া কেউ নেই। করিম নিশ্চয়ই তেমন কিছু করতে পারে না যা তার পক্ষে অস্বস্তিকর হবে। শমিক ভাই যখন লিখেছেন, তখন নিশ্চয়ই কোনো আশঙ্কা ওর মনে ছিল। কিন্তু এখন সে কি করে মন কাড়ায় যাবে? শমিক ভাইকে না জানিয়ে যাওয়াটা অত্যন্ত অভদ্রতা হবে। শ্বাস ফেলল সে। তারপর চায়ের কাপে চুমুক দিল। টেবিলের একপাশে ভাঁজ করা আছে সকালের 2টো কাগজ। দেখেই বোঝা যাচ্ছে ভাঁজ খোলা হয়নি এখনো। একটাকে টেনে নিল সে। প্রথম পাতায় বন্দি নেটটির বিরুদ্ধে নতুন নতুন মামলা সংযোজনের খবর। ডান দিকের নিচের অংশে চোখ আটকালো। শাহিনের ছবি। তরুণ কবির বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার খবর বিশদে ছাপা হয়েছে। শাহিনের ছবিটি কিরকম আবছা দেখাচ্ছে। দেখতে দেখতে মনে ভালো লাগা এলো শবনমের। চা শেষ করে ঘরে ফিরে চিঠি লিখতে বসল সে। প্রথম চিঠিটা মিন্টু বাউলকে। তার সব খবর বিস্তারিতভাবে লিখে ভাইয়ের প্রসঙ্গে এলো। আগামী মাস থেকে নিয়মিত টাকা পাঠাতে পারবে ভাইয়ের খরচ সামলাতে। আরও লিখল, মাইনে পেয়েই শুক্রবার সকালে সে পৌঁছে যাবে গ্রামে। যেহেতু এখনই ছুটি পাওয়া যাবে না অফিস থেকে, তাই সেদিনই ফিরে আসতে হবে। ওই চিঠির পরে ভাইকেও কয়েক লাইন লিখল। ভালোভাবে থাকার পড়াশোনার কথা লিখে আদর জানালো। 2টো চিঠি একটা খামে ভরে পোস্ট করতে হবে মিন্টু ভাইয়ের ঠিকানা লিখে। আজ হবে না, কাল সকালে অফিসের পাশের পোস্ট অফিস থেকে পোস্ট করে দিতে হবে খাম কিনে। কলম হাতে ধরা ছিল। শবনমের মনে হলো কতদিন সে নিজের লেখা লেখেনি। যে জন্যে মনকাড়া থেকে ঢাকায় এসেছে তা একদম বন্ধ হয়ে আছে। কাগজে হিজিবিজি আঁকতে লাগলো শবনম। না, কোনো শব্দ মাথায় আসছে না। বুকের ভেতর থেকে উঠে সেটা মাথায় চলে যায়। মাথা সাজিয়ে গুছিয়ে কলমে এনে দেয়। হঠাৎ তার মনে হলো বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। দরজায় শব্দ হলো। কলম রেখে শবনম দরজা খুলল। করিম দাঁড়িয়ে। বলল, আপনার ফোন এসেছে। বেশ অবাক হলো শবনম। কে তাকে ফোন করতে পারে? মনে হলো
হয়তো শমিক ভাই ফোনে খবর নিচ্ছে। টেবিলে রাখা রিসিভার তুলে শবনম বলল, হ্যালো। শবনম, আমি শাহিন। ও। চিৎকারটা শুনে হকচকিয়ে গেল শবনম। আজকের কাগজ দেখেছ? হ্যাঁ। কাল অবধি ভাবতাম কবিতা তোমায় দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আজ আর সেটা মনে হচ্ছে না। আজ কি মনে হচ্ছে? অভুক্ত দেহ থেকে যদি প্রাণ বেরিয়ে আসে তাহলে দোয়া করো, শেষ মুহূর্তে সে যেন ঠোঁট নেড়ে বলে যায়, আমি কবি। বাহ। অজান্তেই ভেতর থেকে শব্দটা বেরিয়ে এলো। শোনো, যে কারণে ফোন করেছি, আজ সন্ধেবেলায় কয়েকজন তরুণ কবি আমাকে নিয়ে একটু আড্ডা মারতে চাই। আমি তোমার কথা ওদের বলেছি, ওরাও খুব আগ্রহী। তুমি 6টার সময় তোমার পত্রিকা অফিসে চলে এসো, ওখানে আমি তোমার জন্য অপেক্ষা করব। বলেই আচমকা ফোন রেখে দিল শাহিন। রিসিভার হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল শবনম। এরকম কোনো আড্ডায় যাওয়ার কোনো বাসনা যে তার নেই তা বলার সুযোগ দিল না শাহিন। যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রথমত শমিক ভাই নেই, ওর অনুমতি ছাড়া সন্ধ্যের পর কোথাও যাওয়া অনুচিত। দ্বিতীয়ত ওই আড্ডায় যারা আসবে তাদের সে চেনে না। পরিবেশ পছন্দ না হলে সে বেরিয়ে আসবে এবং সেটা শাহিনের মর্যাদা নষ্ট করবে। ঘরে গেল সে, কিন্তু শাহিনের ওপর রাগ করা যায় না। লাইনটা কি এই মুহূর্তে শাহিনের মাথায় এলো, নাকি ওর কোনো কবিতার লাইন যা সে ইতিমধ্যে লিখে ফেলেছে? চোখ বন্ধ করল শবনম। অভুক্ত দেহ থেকে যদি প্রাণ বেরিয়ে আসে তাহলে দোয়া করো, শেষ মুহূর্তে সে যেন ঠোঁট নেড়ে বলে যায়, আমি কবি। বুকের ভেতরটা টনটন করে উঠল। টেবিলে বসে কলম কাগজে আঁচড় কাটতে কাটতে কয়েকটা শব্দ উপচে এলো, লাইন হয়ে গেল। হৃদয় উজাড় করা সেই ধার, শোধ হবে কি বিকিয়ে, ভালোবাসাও একলা বড়, মানুষকে বাদ দিয়ে। মাথা নাড়ল শবনম। তারপর কয়েক মিনিট চুপচাপ বসে থেকে লিখল, কেটে গেছে সূর্যমুখীর বেলা, খেলে গেছি শুধু বেহিসেবি ছেলে খেলা, তবুও পারিনি স্বপ্নান্তরে, যেহেতু তুমি থেকে গেছো অন্তরে। এই তুমি কে? নিজের মনে হাসল শবনম। যে তুমি থেকে গেছো অন্তরে, তার ভার কি খুব বেশি? এত বেশি যে তাকে বহন করে স্বপ্নান্তরে নিয়ে যাওয়া অসম্ভব। একটা ঘোর লাগছিল এবং তখনই ঝনঝনিয়ে বেল বাজল। এত জোরে দরজার বেল এই বাড়িতে বাজে না। কেউ এলো। যে এলো তার নিশ্চয়ই খুব তাড়া আছে। কলম বন্ধ করলো শবনম, কাগজ তুলে রাখল। ও পাশের ঘরে কেউ চেঁচিয়ে কথা বলছে, কণ্ঠস্বর একজন মহিলার। শমিক ভাইয়ের বাড়িতে কোনো মহিলাকে এখন পর্যন্ত আসতে দেখেনি শবনম। অবশ্য সে অফিসে বেরিয়ে যাবার পর যদি কেউ আসেন তাহলে অন্য কথা, কিন্তু এই মহিলার কথা অস্পষ্ট শোনা গেলেও যেরকম চেঁচিয়ে কথা বলছেন তাতে বুঝতে অসুবিধে হচ্ছে না যে তিনি এই বাড়িতেই অভ্যস্ত। একটু পরে দরজায় আবার শব্দ হলো। শবনম ওঠার আগেই ভেজানো দরজাটা সশব্দে খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছেন যে মহিলা, তার বয়স 40-এর আশেপাশে। পরনে হালকা নীল সালোয়ার কামিজ, মাথার চুল চূড়ো করে বাঁধা, হাতে লম্বা স্ট্র্যাপের ব্যাগ, চোখে চশমা। কয়েক সেকেন্ড ধরে জ্বলন্ত চোখে তিনি কথা বললেন, ও তাহলে তুমি সেই মেয়ে? উচ্চারণে এমন বিদ্বেষ ছিল যে হকচকিয়ে উঠে দাঁড়ালো শবনম। মহিলা ঘরের ভেতর পা ফেললেন। কদিন থেকে শুনেছিলাম তোমার কথা, শমিক নাকি ফ্রেশ ফ্রম সয়েল এক কবিকে তুলে নিয়ে এসে নিজের বাড়ির টবে সাজিয়ে রেখেছে। প্রথমে বিশ্বাস করিনি, ভেবেছিলাম লোকে ঈর্ষায় এইসব কথা তৈরি করেছে। কাল শমিককে ফোনে ধরলে সে কথা বলতেই চাইল না। তখন সন্দেহ হলো লোকটা বলে কি না, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আরে কিসের ব্যক্তিগত,
তোর কাছে কৈফিয়ত চাওয়ার 16 আনা রাইট আমার আছে। ভয়ঙ্কর ঘাঘু লোক, ঠিক জানতো আমি আজ এখানে আসতে পারি, তাই ভোরবেলায় কেটে পড়েছে। আরে পালাবি কোথায়? মহিলা শ্বাস নিলেন, তারপর শবনমের টেবিলের পাশে চেয়ার টেনে সশব্দে বসলেন। হতবাক হয়ে গিয়েছিল শবনম। কোনো রকমে সে কথা বলল, আপনি কি বলছেন? আমি তার কিছুই বুঝতে পারছি না। নেকু শব্দটা বলার সময় নাক দিয়ে শব্দ বের হলো মহিলার। খুব খারাপ লাগছিল শবনমের। এরকম কথাবার্তা মনকাড়া গ্রামের কোনো নারীর মুখে সে কখনো শোনেনি। মহিলা সোজা হয়ে বসলেন। শোনো, আমার নাম নীলা। তোমার বয়স বেশি নয়, শুনেছি গ্রাম থেকে এসেছো। তোমাকে একটা উপদেশ দিয়ে যাচ্ছি, যদি পারো আজই এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাও। শবনম জিজ্ঞাসা করল, কেন? তোমাকে শেষ করে দেবে শ্রমিক, লোভ দেখিয়ে কাছে টানবে, তারপর ছিবড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। নীলা বললেন, খামোখা এসব করতে যাবেন কেন উনি? আরে তুমি কি ছাগল? খামোখা কি? আরে টাটকা মেয়ে মানুষ দেখলেই তো ওর জিভ লক লক করতে থাকে। মেয়ে হয়ে জন্মেছ, যথেষ্ট বয়স হয়েছে, পুরুষ কেন লোভ দেখায় তা এখনো বোঝনি? মাথা নাড়ল শবনম। বিশ্বাস করেন, এখনো অভিজ্ঞতা হয়নি। মিথ্যে কথা। এতদিন এখানে আছো আর শ্রমিক তোমাকে ছেড়ে দিয়েছে? হতেই পারে না। ও যখন সন্ধ্যের পর মদ খায় তখন ওর ঘরে যাওনি? না, সন্ধ্যের পর উনি আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, দেখাও করেননি। আমার কাছে উনি একজন ভদ্র মানুষ। শবনম বলল, ওটা ওর মুখোশ। মাথা নাড়লেন নীলা। ওই মুখোশ দেখে ভুলো না, এই আমি ওর লেখা পড়ে পাগল হলাম, ফোনে আলাপ করলাম। তখন আমরা আমেরিকায় থাকি। আমার স্বামী সেখানে একটা ব্যবসা করে, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু ভালোবাসতে জানতো না। একটা বাচ্চা হওয়ার পরে সব আগ্রহ চলে গিয়েছিল। একমাত্র ধান্দা ছিল টাকা কামাবার। এই সময় আমি শ্রমিককে ফোন করতাম, কার্ড শেষ হয়ে যেত, তবু মনে হতো কথা ফুরাতো না। কি বোকামি। চোখ বন্ধ করলেন নীলা। চুপ করে শুনছিল শবনম। জিজ্ঞাসা করল, তারপর? তারপরের এক শীতকালে ঢাকায় চলে এলাম 2 সপ্তাহের ছুটিতে। আসার পরের দিনই ছুটে এলাম এই বাড়িতে। ফোন করে আসিনি, দরজা খুলল শ্রমিক। আমাকে কোনোদিন দেখেনি যে, সে আমার মুখের দিকে তাকিয়ে হেসে বলেছিল, এসো নীলা। আমি কেঁপে গেলাম। হাঁটতে গিয়ে পায়ে জড়িয়ে গেল। শ্রমিক ধরে ফেলল আমাকে, হাত ধরে নিয়ে গেল ওর বেডরুমে। তুমি তুমি ভাবতে পারবে না, ঘরে ঢুকে আমরা প্রথম বিছানায় গিয়েছিলাম। মনে হয়েছিল জীবনে অত সুখ আমি কখনো পাইনি। জানো, ফিরে যাওয়ার আগে বললাম, ডিভোর্স নিয়ে ফেলেছি, আমাকে সারা জীবন তোমার সঙ্গে আইনসঙ্গতভাবে থাকতে দাও। ও হেসেছিল, বলেছিল, ভাবো, এত তাড়াতাড়ি করো না। আমি তখনও বুঝিনি আমাকে নিয়ে ও খেলা করছে। আমি চলে গেলেই আর একটা মেয়ের সঙ্গে একই কাজ করবে। চুপচাপ শুনছিল শবনম। এবার স্পষ্ট গলায় জিজ্ঞাসা করল, আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স? ডিভোর্স মানে? নীলার চোখ ছোট হয়ে গেল। বিবাহ বিচ্ছেদ। শবনম বলল, শ্রমিক ভাইয়ের সঙ্গে আপনার ডিভোর্স হয়ে গেছে? মাই গড, আমাদের তো বিয়েই হয়নি, ডিভোর্সের কথা বলছো কেন? আপনি কি এখনো আগের স্বামীর সঙ্গেই আছেন? ভেরি মাচ। ওই মানুষটির সঙ্গে আমার অনেক বিষয় মেলে না ঠিকই, কিন্তু ওর সবচেয়ে বড় গুণ হলো কোনো মেয়ে মানুষের দিকেও তাকায় না। ওর শরীর অক্ষম বলে আমার স্বাদ আহ্লাদ মেটাতে পারে না, কিন্তু আমি ইচ্ছে মতো যা খরচ করি তাতে সে বাধা দেয় না। খামোখা ডিভোর্স করব কেন? নীলা মাথা নাড়লেন। আপনার সন্তানের বয়স এখন কত? 9 পেরিয়ে গেছে। ছেলে না মেয়ে? ছেলে। এসব কথা জিজ্ঞাসা করছো কেন? আপনার তো প্রায় সবই আছে, তবু শ্রমিক ভাইয়ের সঙ্গে কেন এমনভাবে জড়িয়ে গেলেন?
শবনমের জানতে খুব ইচ্ছে করছিল। আমি ভালোবাসার কাঙ্গাল ছিলাম, ভালোবাসার জন্যে সব কিছু করতে পারতাম। নীলার কথাগুলো শুনে শবনম হাসল। আপনি কি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম শুনেছেন? ইন্ডিয়াতে থাকেন। কবি? উনি তো নোভেল লেখেন, কবিতাও লেখেন। উনি লিখেছেন কবিতার জন্যে অমরাবতীও ত্যাগ করতে পারেন। আপনিও তাই বলছেন? হ্যাঁ, আমি শমিকের কাছে ভালোবাসা পেতে চেয়েছিলাম। ওর লেখা বইগুলো পড়ে মনে হতো এই মানুষটাই আমাকে ভালোবাসা দিতে পারে। যোগাযোগ করলাম, ঢাকায় এলাম। মনে হলো আমি ভালোবাসায় ভরে গেলাম। ফিরে যেতে ইচ্ছে হয়নি, তবু যেতে হলো। গিয়ে রোজ ওকে ফোন করতাম। আমার স্বামী রাত 9:30টায় তার বিছানায় শুয়ে পড়ত। দুজনের ঘর ছিল আলাদা। রাত 12টার সময় নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফোন করতাম। কার না ফুরিয়ে যাওয়া পর্যন্ত কথা বলে যেতাম। বেশিরভাগ সময় আমিই কথা বলতাম। ও বলতো আমি লিখতে পারি, বেশি বলতে পারি না। নীলা যেন স্বপ্নের স্বরে কথা বলছিলেন। তারপর পরের বছর আবার এলাম, সেই একই রকম আনন্দ। বললাম মন স্থির করে ফেলেছি। সে আমাকে আরও সময় নিতে বলল, কিন্তু আমার মনে হতো ওকে পাওয়ার বিনিময়ে আমি গোটা পৃথিবীটা স্বাচ্ছন্দ্যে হারাতে পারি। দ্বিতীয়বার ফিরে গিয়ে একটু একটু করে ছেলের বাবাকে বোঝাতে লাগলাম যে তার সঙ্গে থাকতে চাই না। সে প্রথম দিকে বুঝেও না বোঝার ভান করল। যেদিন রাত্রে ওর সঙ্গে খোলাখুলি কথা বলবো বলে ঠিক করলাম, সেদিন ভোরবেলা ঢাকা থেকে আমার এক বান্ধবী ফোন করে বলল, নীলা, পুরুষ যাত্রাকে বিশ্বাস করিস না। কিরকম অস্বস্তি হলো। ওই বান্ধবীর স্বভাব শকুনের মতো। আকাশে উড়লেও নজর থাকতো কোথায় মরা পড়ে আছে। জিজ্ঞাসা করলাম, এ কথা কেন বলছিস? তোর প্রেমিকের খবর রাখিস? ও তো এখন ইন্ডিয়ায় গিয়েছে। এখন যে মেয়েটি গল্প লিখে খুব নাম করেছে, সেই দিলারা ওর সঙ্গে গিয়েছে। বান্ধবী খবরটা দিল। সঙ্গে সঙ্গে শমিককে ফোন করলাম। ওর ওই চাকরটা বলল সাহেব ইন্ডিয়ায় গিয়েছেন। দিলারার ফোন নম্বর জোগাড় করলাম ঠিকানার অফিস থেকে। ওর বাসায় ফোন করে একই কথা শুনলাম, আপা ইন্ডিয়াতে কনফারেন্সে গিয়েছেন। শুনে মাথাটা খারাপ হয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম শমিক বিছানায় আমার সঙ্গে যা যা করত দিলারার সঙ্গে তাই তাই করছে। মনে হলো আত্মহত্যা করি। তারপরই ভাবলাম কেন করব। রাত্রে আমার ছেলের বাবা জিজ্ঞাসা করল, তুমি কি কথা আজ বলবে বলেছিলে? আমি মাথা নেড়েছিলাম, না, তার দরকার নেই। নীলা একটানা কথাগুলো বলে চোখ বন্ধ করল। শবনম মুগ্ধ হয়ে শুনছিল। নীলা থামলে জিজ্ঞাসা করল, আপনি সত্য মিথ্যা যাচাই করলেন না? শোনো, কারোর সঙ্গে যখন ভালো সম্পর্ক থাকবে তখন কেউ তোমাকে বিরূপ খবর দেবে না। যেই সম্পর্ক খারাপ হয়ে যাবে দেখবে লোক যেচে যেচে তার সম্পর্কে খারাপ খবর তোমাকে জুগিয়ে যাচ্ছে। মাস 2 পরে আমেরিকায় বাংলাদেশিরা একটা অনুষ্ঠানে শমিককে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যায়। সেই দলে শমিক ছাড়া 2জন গায়িকা ছিল। ওদের রাখা হয়েছিল যে হোটেলে, সেখানে আমি চলে গিয়েছিলাম। অবাক হয়ে দেখলাম শমিক আমাকে বেশ উষ্ণ অভ্যর্থনা জানালো। ওর ঘরে যেসব লোক ছিল তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল আমার বান্ধবী বলে। তারপর যখন একা হলাম তখন সে জিজ্ঞাসা করলো, তুমি নাকি আমার ওপরে খুব রেগে গেছো। জিজ্ঞাসা করলাম, তোমার কি মনে হচ্ছে? রেগে না গেলে তোমার দৈনিক টেলিফোনটা বন্ধ হবে কেন? তাছাড়া তোমার এক বান্ধবী টেলিফোন করে জানিয়েছিল তুমি আমাকে সন্দেহ করছো। তুমি নাকি খবর পেয়েছো আমি ইন্ডিয়াতে গিয়ে দিলারার সঙ্গে হোটেলের এক ঘরে থেকেছি। বান্ধবীর নামটা জানতে পারি? শমিক আমাকে যার নাম বলল সেই ফোনে খবরটা দিয়েছিল। মনে হতে লাগলো আমি কি ভুল ভেবেছি। কিছুক্ষণ স্বাভাবিক কথা বলার মধ্যে আবার একজন লোক ওকে ডাকতে এলো। তার কাছ থেকে সময় চেয়ে নিয়ে শমিক আমাকে হোটেলের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। বাড়ি ফিরে মনে হলো আজ শমিক একবারও আমাকে আদর করেনি, একবারও জড়িয়ে ধরেনি।
ওর সঙ্গে দেখা হওয়ার প্রথম দিন থেকে এরকমটা কখনো হয়নি। মন খারাপ হয়ে গেল। সেই খারাপ লাগার কথা ওকে জানানোর জন্য হোটেলে ফোন করলাম, কিন্তু অপারেটর জানালো নো রিপ্লাই হচ্ছে। ওকে নিয়ে সবাই এত ব্যস্ত যে আমি পরপর কয়েকদিন কথা বলার সুযোগই পেলাম না। শেষ দিন ও যখন ফিরে আসবে সেদিন আমার ছেলের বাবা বলল, তোমার ফোন, শমিক সাহেব ফোন করেছেন। আমি অবাক হয়ে গেলাম। তারপর নিজেকে সামলে নিয়ে ছুটে গেলাম রিসিভার তুলতে। উচ্ছ্বাসিত হয়ে বললাম, হ্যালো। নীলা এয়ারপোর্ট থেকে বলছি। কদিন এত ব্যস্ততার মধ্যে কাটলো যে একদম সময় বের করতে পারিনি। খুব ইচ্ছে ছিল তোমার স্বামীর সঙ্গে আলাপ করব, এবার হলো না। আবার নিশ্চয়ই আমাদের দেখা হবে। রাখলাম। শমিক আমাকে কথা বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল। মনে হলো কনকনে ঠান্ডা জল আমার শরীরে ঢেলে দিল। ঠিক করলাম ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখব না। কয়েক মাস পরে আমার ছেলের বাবা ঢাকায় এলো। 10 দিন ছিল। একদিন ফোনে বলল শমিক সাহেবের সঙ্গে আলাপ হয়েছে। ফিরে গিয়ে কি প্রশংসাই না করলো। অত্যন্ত ভালো মানুষ। ওকে নিয়ে ঢাকার উত্তরা ক্লাবে আড্ডা মেরেছে। জিজ্ঞাসা করলাম কিভাবে আলাপ হলো। সেই বান্ধবীর নাম করলো। সেই নাকি আলাপ করিয়ে দিয়েছে। একদিন বাড়িতে দাওয়াত করেছিল শমিক। শুনে রাগে শরীর জ্বলে গেল। পরের বার যখন ঢাকায় এলাম তখন তাকে না জানিয়ে চলে এলাম। শমিক আমাকে বলল, তুমিও তোমার স্বামী আমার ভালো বন্ধু। এই বন্ধুত্বটা শেষ পর্যন্ত থাক, তাই চাই। তাহলে তুমি আমার সঙ্গে ওই রকম সম্পর্ক করলে কেন? নীলা তাকালো শবনমের দিকে। লোকটা কি বলল যেন? আমি তো একা করিনি, তুমিও করেছ। তাছাড়া হঠাৎ একটা আবেগে আক্রান্ত হয়েছিলাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে ফিরে আসতে হয় সবাইকে।